এবার আমরা আলোচনা করব ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য ও ব্যবহার। আমরা আগেই জেনেছি প্রায় 92টি প্রকৃতিজাত মৌল আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে, 92। এর মধ্যে 70টি হলো ধাতু, তার মধ্যে কিছু অধাতু আছে। 70টি ধাতু, কিছু অধাতু এবং নিষ্ক্রিয় মৌল আছে। আবার কিছু কিছু মৌল আছে যাদের মধ্যে ধাতু ও অধাতু উভয়ের ধর্মই বর্তমান, তাদেরকে ধাতু কল্প বলা হয়। যখন ধাতু আর অধাতুর দুটি ধর্মই বর্তমান থাকে তাকে বলা হয় ধাতু কল্প। ধাতু প্লাস অধাতু দুটো ধর্ম যখন বজায় থাকবে তখন সেটাকে কি বলবো আমরা? ধাতু কল্প। ঠিক আছে, এবার আসি কিছু ধাতু আর অধাতুর ধর্ম নিয়ে আলোচনা করি। প্রথমত আসি উজ্জ্বলতা। ধাতুর উজ্জ্বলতা ধর্ম আছে, অধাতুর নেই। ঠিক আছে, ধাতুর দেখতে পায় কিন্তু অধাতুর কিন্তু উজ্জ্বলতা ধর্ম নেই। তবে কিছু কিছু জিনিসের ব্যতিক্রম অবশ্যই দেখা যায়, যেমন আয়োডিন অধাতু হলেও উজ্জ্বল। ঠিক আছে, এটা একটা ব্যতিক্রমের মধ্যে পড়ে। তারপরের ধর্মটা আমরা আলোচনা করি, সেটাই হলো কাঠিন্যের পরীক্ষা। কাঠিন্য ধাতু আর অধাতুর মধ্যে কোনটা কঠিন আর কোনটা কঠিন নয় সেটা হলো ধাতু কঠিন কিন্তু অধাতু কিন্তু কঠিন নয়। ঠিক আছে, কিন্তু এটারও কিছু ব্যতিক্রম আছে, যেমন সব ধাতুতে কাঠিন্য এক হয় না। ঠিক আছে, লোহা যতটা শক্ত সোনাগুলো ততটা শক্ত না, এবার রূপোটাও ততটা শক্ত নয়, তামাও তত শক্ত নয়, এগুলো ধাতু। ঠিক আছে, তবে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হলো পারদ কিন্তু ধাতু। পারদ ধাতু কিন্তু পারদ কি কঠিন? পারদ কিন্তু কঠিন নয়, পারদ হলো তরল। তাহলে পারদ একটা ব্যতিক্রম, পারদ ধাতু হলেও তরল। এবং আরেকটা জিনিস, ব্রোমিন অধাতু হলেও তরল। তবে বেশিরভাগ অধাতুগুলি হলো গ্যাসীয়, যেমন হলো অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। আমরা কিছুক্ষণ আগে কাঠিন্য নিয়ে আলোচনা করেছি। কাঠিন্য যখন ধাতুর বেশি হচ্ছে, নবনীয়তা তাহলে ধাতুর বেশি হতে পারে না, তাহলে নবনীয়তার ক্ষেত্রে অধাতুই বেশি হবে, অধাতু নরম হবে, কিন্তু ধাতু কিন্তু নরম নয়, তাই তো? নমনীয়তা বলতে খুব তাড়াতাড়ি খুব সহজেই ভেঙে ফেলা যায়। ধাতুগুলোকে পিটিয়ে পাতে পরিণত করতে পাওয়া যায়। একটা সরু পাত, সোনার পাত, রূপোর পাত, এটা খুব সহজে করতে পাওয়া যায়। কিন্তু অধাতুগুলো এরকম ধর্ম কিন্তু নেই। কী করে না, যদি অধাতু নিই, আমি অধাতুকে যদি আমরা মানে ধাতুগুলোকে যেমন পিটিয়ে পাতে পরিণত করতে পারছি, অধাতুগুলোকে এরকম যদি একটা করে হাতুড়ি বাড়ি দেওয়া হয়, এটা ভেঙে গুঁড়ো হয়ে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ঠিক আছে, এবার আসি প্রসারণশীলতা। প্রত্যেক ধাতুর প্রসারণশীলতা এক নয়। সব ধাতু থেকে যেমন তার তৈরি করা যায় না, তেমনি শুধু একটি অধাতুকে ব্যবহার করেও তার তৈরি করা যায় না। সামান্য 1 গ্রাম সোনা থেকে খুব অল্প লম্বা তার তৈরি করা যায়। 1 গ্রাম লোহা থেকে কিন্তু তার তৈরি করা যায় না। এর থেকে সোনার প্রসারণশীলতা লোহার চেয়ে কম না বেশি বোঝা যাচ্ছে। ঠিক আছে,
ধাতুর সবকটার প্রসারণশীলতা কিন্তু সমান না। সোনাও ধাতু, লোহাও ধাতু, দুটোর প্রসারণশীলতা কিন্তু এক নয়। ঠিক আছে, প্রত্যেক ধাতুর প্রসারণশীলতা আলাদা। সোনার আলাদা, লোহার আলাদা, রূপোর আলাদা, তামার আলাদা, সবার আলাদা আলাদা। ঠিক আছে, সব ধাতু থেকে যেমন তার তৈরি করা যায় না, সোনার তার তৈরি করা যায়, জানো? লোহার তার তৈরি করা যায়? একদমই না। লোহার তার কিন্তু তৈরি করা যায় না, সোনার তার তৈরি করা যায়। ঠিক আছে, লোহার তার তৈরি করা যায় না, আবার অধাতুরও কিন্তু তার তৈরি করা যায় না। তার মানে কি, অধাতু কি লোহাকে অধাতু? না, লোহাকে অন্যান্য ধর্মগুলো যেগুলো আছে প্রসারণশীলতার বাদ দিয়ে নমনীয়তা, কাঠিন্য, ওইগুলো কিন্তু অধাতুর সাথে মিল পাওয়া যাচ্ছে না। লোহা কিন্তু অধাতু নয়, লোহা কিন্তু ধাতু, কিন্তু একে তার তৈরি করা যায় না। প্রসারণশীলতার তারতম্যের জন্য ধাতুগুলোর মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। এবার আলোচনা করি তাপ পরিবাহিতা। ধাতুর ক্ষেত্রে তাপ পরিবাহিতা বেশি, অধাতুর ক্ষেত্রে কম। এবার একটা পরীক্ষা করব। দেখো এখানটা একটা ছবি এঁকেছি, সেটা হলো প্রয়োজনীয় দ্রব্য পরীক্ষাটার জন্য যা যা লাগবে সেটা হলো একটু মোটা ধরনের অ্যালুমিনিয়াম বা তামার তার বা দণ্ড, যেটাই যা ইচ্ছা, একটা স্ট্যান্ড ও ক্ল্যাম্প, যা দিয়ে ছবির মতো করে তারকে আটকানো যায়। এই ছবিটার মতন করে তারকে আটকানো যায় একটা স্ট্যান্ড, এই যে এটাকে স্ট্যান্ড বলা হয়। একটা স্পিরিট ল্যাম্প, বুঝতে পারছো এখানে আগুন জ্বলছে, বা বুনসেন বাতি, একটা ধাতব পিন, এর এখানটা একটা পিন দেওয়া রয়েছে। কী করব, পরীক্ষাটার প্রথম যে পরীক্ষা করতে হবে সেটার ক্ষেত্রে ধাতুর ক্ষেত্রে অধাতুর ক্ষেত্রে আমরা দেখব কী কী হয়। অ্যালুমিনিয়াম দণ্ডের একদিকের মাথায় মোম দিয়ে, এই যে এটা হলো অ্যালুমিনিয়াম দণ্ড, এর মাথায় এই একটা স্তর দেওয়া দেখতে পাচ্ছ, এটা হলো একটা মোমের স্তর দেওয়া রয়েছে, তার সাথে একটা পিন, যাকে বলা হলো ধাতব পিন, সেটা যুক্ত করা হয়েছে। এবারে এই অ্যালুমিনিয়াম দণ্ডটা বা অন্য কোনো ধাতব দণ্ড, যা অ্যালুমিনিয়াম হোক, লোহার হোক, তামা হোক, যাই হোক, এই স্ট্যান্ডের সাথে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, এবার যেখানে পিন রয়েছে তার থেকে একটু দূরে একটা বার্নার দিয়ে ওই ধাতব দণ্ডটাকে উত্তপ্ত করা হলো। কি দেখা যাবে? কিছুক্ষণ পর দেখা যাবে এই মোমের সাথে যুক্ত রয়েছে যে পিনটা, এই পিনটা কিছুক্ষণ পর খসে পড়ে যাচ্ছে। কেন খসে পড়ে যাচ্ছে? তাপ দিলে, এইখানে তুমি তাপ দিচ্ছ, শুধু কি এই জায়গাটা উত্তপ্ত হচ্ছে না, পুরো দণ্ডটাই কিন্তু আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে। যেহেতু আস্তে আস্তে পুরো দণ্ডটাই উত্তপ্ত হচ্ছে, তার ফলে কি মোমটা গলে যাবে, মোমটা গলে গিয়ে তখন পেরেকটা কী হবে, আলগা হয়ে যাবে, পিনটা আলগা হয়ে যাবে, পিনটা তখন আস্তে করে খুলে খসে পড়ে যাবে। শুধুমাত্র ধাতব পদার্থগুলোর ক্ষেত্রেই এগুলো হয়। ধাতুগুলোর ক্ষেত্রে, লোহার ক্ষেত্রে হবে, তামার ক্ষেত্রে হবে, এসব ক্ষেত্রে হবে, কিন্তু কার্বন দণ্ডের ক্ষেত্রে হবে না। ঠিক আছে, আবার একটা জিনিস, এইগুলো হলো তাপের সুপরিবাহী, আমরা বললাম তাপ সুপরিবাহী, তার জন্যই পিনটা খসে পড়ে যাচ্ছে। কিন্তু গ্রাফাইটও কিন্তু তাপের সুপরিবাহী। গ্রাফাইট, ঠিক আছে, গ্রাফাইট কিন্তু তাপের সুপরিবাহী। বাট এটা হলো অধাতু। অধাতু কিন্তু তাপের সুপরিবাহী গ্রাফাইট, এটা মনে রাখতে হবে। কার্বনের ক্ষেত্রে কী হবে? কার্বন যদি আগুনের সংস্পর্শে আসে, তাহলে কার্বন কী হয়, পুড়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, সালফারের ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এর থেকে ধাতু অধাতু তাপ পরিবাহিতার মধ্যে পার্থক্য বুঝতে পারলে। এবার হলো একটি পরীক্ষা। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে 67 পেজটা খোলো, দেখবে এই তাপের পরিবাহিতার পরে একটা ছোট পরীক্ষা করেছে, যার প্রয়োজনীয় দ্রব্য দেখো তোমাদের বইয়ের মধ্যে লেখা রয়েছে। ছবির মতো দুটি ধাতব পাত্র, লোহার গুঁড়ো, কার্বন গুঁড়ো, কয়েক টুকরো মোম, বুনসেন বার্নার, তার জালি। ঠিক আছে, এরমভাবে দুটো পাত্রকে গরম করা হলো, একটার মধ্যে কার্বন গুঁড়ো আর একটার মধ্যে লোহার গুঁড়ো নিল, দুটোর মধ্যে মোম কিন্তু দিয়ে দেওয়া আছে। কী করছে পরীক্ষাটা?
দেখো দুটো পাত্রে একটির মধ্যে লোহার গুঁড়ো, অন্যটার মধ্যে কার্বন গুঁড়ো রাখো। এবার কার্বন গুঁড়ো এবং লোহার গুঁড়োর মধ্যে মাঝে ছবির মতো করে এক টুকরো করে মোম রাখো। বার্নার দিয়ে পাত্র দুটো গরম করো। বেশ কিছুক্ষণ গরম করার পর পাত্রে রাখা মোমের অবস্থা লক্ষ্য করো। মোম কী হবে? গলে যাবে। ঠিক আছে, মোম যদি গলে যায় তাহলে লোহার গুঁড়ো কী হবে আর কার্বন গুঁড়োর কী অবস্থা হবে সেটা ভালো মতো পর্যবেক্ষণ করে তোমরা কোনটা ধাতু অধাতু তার পরিবাহিতা সম্বন্ধে এখানে নোট করবে। এটা হলো তোমাদের একটা হোম টাস্ক। এবার আসি ধাতু অধাতু তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহী মানে কি? যেসব পদার্থর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারছে। কি করব? একটা পরীক্ষার সাহায্যে এটা আমরা করব। কি না, একটা ব্যাটারি নিলাম। ঠিক আছে, তোমরা ব্যাটারি দেখেছো অবশ্যই, বাড়িতে ব্যাটারি অনেক কাজে লাগে। ব্যাটারি নিলাম। এবার হোল্ডার সমেত একটা বাল্ব নেব। ঠিক আছে, তারপর 3 টুকরো তামার তার নেব, দুটো ধাতু তড়ি ক্লিপ নেব, লোহা, তামা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কাঠকয়লা, গ্রাফাইট, সালফার প্রভৃতির টুকরো নেব। কোন কোনটার মধ্যে দিয়ে যাবে সেটা তোমরা বলবে। কী করলে এখান থেকে একটা তার না হলো এ, এখানটা একটা বি, ক্লিপ দেওয়া হলো, লোহা না হলো, এছাড়াও লোহা, প্রথমে লোহা নিলাম, হ্যাঁ, বি ক্লিপ দিয়ে যুক্ত করা হলো। এবার এখানে একটা সুইচ দেওয়া হলো অন অফের জন্য। সুইচটা গিয়ে বাল্বটার এক প্রান্তে লাগলো। লাগলো, আবার এক প্রান্ত থেকে ব্যাটারির সাথে যুক্ত করলাম। ঠিক আছে, এটা লোহা নেওয়া আছে। লোহার ক্ষেত্রে কী দেখা যাবে বলো তো? যদি সুইচটা অন করা হয় আলোটা জ্বলবে, তামার ক্ষেত্রে জ্বলবে। কাঠকয়লার ক্ষেত্রে কি জ্বলবে? কাঠকয়লার ক্ষেত্রে কিন্তু জ্বলবে না। সালফারের ক্ষেত্রে জ্বলবে না। তার মানে বুঝতে পারলো, ধাতুর ক্ষেত্রে তাপ পরিবহন করছে কিন্তু অধাতুর ক্ষেত্রে তাপ পরিবহন করছে না। এবার ধাতব শব্দ অধাতব শব্দের মধ্যে তুলনা। তোমরা একটু মনে করে বলো তো, তোমাদের স্কুলে হ্যাঁ যে জিনিসটা দিয়ে ঘন্টা দেওয়া হয় সেটা কি? হ্যাঁ, দেখবে একটা বিশাল বড় একটা পাত্র, বেশ শক্তপোক্ত কিছুর সাথে যুক্ত রয়েছে, সেটাকে কিছু একটা হাতুড়ি বা সামথিং জোরালো জিনিস দিয়ে পেটানো হচ্ছে, তাই তো? ভাবো এই যে ধাতব পাত্রটা, এটাকে যদি ধাতব পাত্র না নেওয়া হয়, এখানে যদি কাঠ না হয়, তাহলে সেই আওয়াজটা কি আমরা পেতাম? একদমই পেতাম না। ধাতব জিনিসটার মধ্যে বাড়ি খাওয়ার ফলে যে আওয়াজটা আমরা পাই, অধাতব ক্ষেত্রে কিন্তু আমরা সেটা পাই না। ঠিক আছে, তাহলে শব্দের মধ্যেও আমরা পার্থক্য করতে পারছি কোনটা ধাতব আর কোনটা অধাতব। একটা জিনিস তোমরা মনে রাখবে, সাধারণ তাপমাত্রায় বেশিরভাগ ধাতু উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ হলেও পারদ সাধারণ তাপমাত্রায় তরল ধাতু। আবার শুধু পারদ নয়, গ্যালিয়াম, সিজিয়াম এগুলো ধাতু হলেও এগুলোর গলনাঙ্ক যথাক্রমে 29.78 ডিগ্রি সেলসিয়াস আর একটা হলো 28.8 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আবার দেখো, হিরে তাপের সুপরিবাহী। হিরে কিন্তু সুপরিবাহী, কিন্তু তড়িতে কুপরিবাহী। আবার গ্রাফাইট নরম ও পিচ্ছিল অধাতু হলেও তাপও তড়িতে সুপরিবাহী। গ্রাফাইট কিন্তু শক্ত না, ঠিক আছে, সেটা কিন্তু দুটোই কিন্তু হচ্ছে সুপরিবাহী। তাপ এবং তড়িতের ক্ষেত্রে সুপরিবাহী হচ্ছে। তাপ তড়িৎ দুটোরই সুপরিবাহী। এটা শুধু নিজের সুপরিবাহী শুধু হলো এটা তাপের ক্ষেত্রে, আর এটা হলো তড়িতের ক্ষেত্রে।
এবার দেখো ধাতু অধাতুগুলোকে যদি বায়ুতে দহন করা হয় তাহলে কি ঘটে। তোমাদের পাঠ্যপুস্তকের 70 নম্বর পেজ হলো, দেখবে দুরকম পরীক্ষা করেছে। ছবির মতো করে পোর্সেলিন পাত্রে প্রথম যে পরীক্ষাটা সেটা দেখো। প্রথম পাত্রে হচ্ছে কি, পোর্সেলিন পাত্রটার মধ্যে একটা ম্যাগনেসিয়াম ফিতা নিয়ে সেটাকে জ্বালিয়েছে এবং পুরোটা জ্বলে যাওয়ার পর যে ছাইটা পড়ে থাকছে তার মধ্যে ডিস্টিল ওয়াটার যুক্ত করেছে। এখানে পাতিত জল মানে ডিস্টিল ওয়াটার যুক্ত করেছে। এবার সেই জলটাকে কী করেছে, একটা টেস্ট টিউবের মধ্যে নিয়ে দ্রবণটা লিটমাস পেপার যুক্ত করেছে। লিটমাস পেপার যুক্ত করে কি দেখতে পাবো আমরা, দ্রবণটা অ্যাসিড না ক্ষারীয় সেটা পরীক্ষা করার জন্য। দ্বিতীয় ছবিটার মধ্যে দেখো যে পোর্সেলিন পাত্রে সালফার গুঁড়ো নিয়েছে। হ্যাঁ, পোর্সেলিন পাত্রের উপর ফানেলটাকে ছবির মতো করে আটকাও। ফানেলের সরু দিক ও কাচের নল একটা রবার নল দিয়ে যুক্ত করো। কাচ নলের অপর প্রান্ত বিকারে রাখা জলের মধ্যে ডুবিয়ে দাও। এবার সালফার গুঁড়োকে আগুন দিয়ে জ্বালাও। সালফার পুড়ে যে গ্যাস উৎপন্ন হলো তা কিছুটা জলে দ্রবীভূত হওয়ার পর লাল লিটমাস ও নীল লিটমাস কাগজ পর্যায়ক্রমে ডুবিয়ে তাতে লক্ষ্য করে দেখো। প্রথম ছবিটার ক্ষেত্রে কী হয় বলো তো, যদি লাল লিটমাস ডোবানো হয়, লাল লিটমাস নীল বর্ণ ধারণ করছে, তাহলে দেখা যাচ্ছে ওটা কি ক্ষারীয় না অ্যাসিড, ওটা হলো ক্ষারীয়। যদি নীল লিটমাস লাল বর্ণ ধারণ করে, নীল লিটমাস চুবিয়ে দেওয়ার পর দেখো লাল রং ধারণ করছে, তাহলে এটা হলো অ্যাসিড। ঠিক আছে, এবার দেখো ধাতু অধাতুর মধ্যে অ্যাসিডের বিক্রিয়া কী করছে। কতগুলো টেস্ট টিউব নিয়েছি, দেখো ABCDEFG করে দেখো কতগুলো টেস্ট টিউব নিয়েছি। সবকটার মধ্যে আমি HCl অ্যাসিড যুক্ত করেছি, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। সবকটার মধ্যে HCl, ঠিক আছে, মনে থাকবে সবকটার মধ্যে কিন্তু HCl রয়েছে। এবার এর মধ্যে আমি কী নিলাম, আয়রন নিলাম। আয়রন HCl এর সাথে বিক্রিয়া করে কী করলো, FeCl2 আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। এবার ধরো বি এর মধ্যে আমরা নিলাম হলো ম্যাগনেসিয়াম HCl এর সাথে যুক্ত করে কী করলো, MgCl2 আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। তারপর নিলাম অ্যালুমিনিয়াম, তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে AlCl3 তৈরি করলো, আবার হাইড্রোজেন গ্যাস। এবার হাইড্রোজেন গ্যাস কী করে উৎপন্ন হচ্ছে সেটা কী করে বুঝবো, সেই আগের পরীক্ষাটা আগে আমরা করেছি কি না। যদি বুদবুদ আকারে কোনো গ্যাস নির্গত হয় বর্ণহীন, তাহলে আমরা যদি জ্বলন্ত দেশলাই কাঠি জ্বালাই তাহলে ওটা গ্যাসটা কি নীলাবশিকায় জ্বলতে থাকবে। এইগুলোর ক্ষেত্রে তাহলে সেগুলো দেখবে যে নীলাবশিকায় জ্বলতে থাকছে। তাহলে এই চারটের ক্ষেত্রে তুমি কি বলতে পারবা, তোমরা বলতে পারবে কি, জেডেন কিন্তু তোমরা আগে থেকে করে এসছো, জেডেনটা কিন্তু করে এসছো। কপার, সালফার এবং কার্বন, কপার, সালফার এবং কার্বন, এই তিনটের ক্ষেত্রে কি হবে তোমরা একটু বাড়িতে চেষ্টা করবে। জেডেন অব্দি কিন্তু তোমরা জানো, কপার, সালফার এবং আমি আগের থেকে বলে দিচ্ছি এই দুটো কিন্তু অধাতুর ক্ষেত্রে কি হবে, কোনো রিয়াকশনই হবে না। ঠিক আছে, এবার কিছু জিনিস তোমাদের জানতে হবে কি না। এখানে দেখলে কি, বিভিন্ন ধরনের ধাতুর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে ধাতুর সক্রিয়তার সব ক্ষেত্রে সমান নয়, আমরা আগেও দেখেছি। হাইড্রোজেনের সাপেক্ষে ধাতুদের সক্রিয়তার ক্রম তোমাদের বইয়ে দেখবে 72 নম্বর পেজে একটা তালিকা করে দেওয়া হয়েছে। সব বাঁ হাতে দিকে যে ধাতুগুলো রয়েছে সেগুলো হলো সবথেকে বেশি সক্রিয়, আর ডান দিকে যেগুলো রয়েছে সেগুলো হলো সবথেকে কম সক্রিয়। ঠিক আছে, সেই সিরিজটা হলো, দেখো পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, তারপর lead Pb, কপার, Hg মানে হলো পারদ, Ag হলো সিলভার, Au হলো গোল্ড। এই ক্ষেত্রে কম হয়, এই দিকের ক্ষেত্রে বেশি হয়, এদিকে বেশি এদিকে কম। ঠিক আছে, এবার তোমাদের পাঠ্যপুস্তকের 73 নম্বর পেজে এই চারটা তুমি বাড়িতে হোমটাস্ক হিসাবে করবে। তোমরা সব কিছুই জানো,
মৌলের নাম দেওয়া রয়েছে দেখো ডান বা হাতে। মৌল দিয়ে কী তৈরি করা হয়, লোহা দিয়ে কী জিনিস দেখতে পাও প্রত্যেক দিন। এক্ষেত্রে মৌলের ক্ষেত্রে কোন ধর্ম মানুষের কাজে লেগেছে, জিনিসের কোন কাজে ব্যবহার করা হয়, সব কিছু তোমরা নিজে থেকে লিখবে, ঠিক আছে? চেষ্টা করবে তোমরা। এটা হলো এই পুরো চ্যাপ্টারের একটা বিশাল বড় হোম টাস্ক। এবার আমরা আলোচনা করি মানব জীবনে ও পরিবেশে ধাতু অধাতুর ব্যবহার। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে দেখো ইট, সিমেন্ট, হ্যাঁ, পলিচুন, স্টেনলেস স্টিল, এগুলো সবই লাগে। এই ইট সিমেন্টের মধ্যে প্রধান প্রধান ধাতু অধাতুগুলো কী কী থাকে? ইট সিমেন্টের মধ্যে অ্যালুমিনিয়াম, সিলিকন, অক্সিজেন, তারপর হলো পলিচুনের মধ্যে ক্যালসিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি থাকে, ঠিক আছে? এইগুলো আলোচনা করার আগে আমি আসি কিছু কিছু যৌগের নাম। যেমন দেখো NaCl, ঠিক আছে? এগুলো এটার মধ্যে কোনটা ধাতু কোনটা অধাতু, ঠিক আছে? আমরা সোডিয়াম পড়ে আসলাম, সোডিয়াম, ক্যালসিয়াম এগুলো ধর পড়ে আসলাম। তাহলে সোডিয়াম ধাতু আর ক্লোরিন কি অধাতু, ঠিক আছে? এরকমভাবে ZnCl2 কোনটা ধাতু? এটা ধাতু, আর Cl2 হলো অধাতু, ঠিক আছে? MgCl2 ক্ষেত্রে সেটার ক্ষেত্রে MgCl2 ক্ষেত্রে Mg হলো ধাতু, Cl2 হলো অধাতু, ঠিক আছে? এবার আমরা আলোচনা করব কতগুলো মৌল কিভাবে আমাদের শরীরে নানান ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে? তোমরা জীবন বিজ্ঞানে অবশ্য পড়েছো সোডিয়াম পটাশিয়াম পাম্প। দেহের জলের ভারসাম্য রক্ষার জন্য অন্তঃকোষীয় বহিঃকোষীয় তরলের প্রধান ক্যাটায়ন হলো সোডিয়াম আর পটাশিয়াম, ঠিক আছে? তারপর হলো রক্তচাপ বেড়ে গিয়ে হৃৎপিণ্ড বৃক্কে নানা বিপত্তি ডেকে আনে। সোডিয়াম পটাশিয়াম পাম্পের যদি কোনো হেরফের ঘটে তাহলে এইসব ঘটতে থাকে। তারপর হৃৎপিণ্ডের কার্যকারিতা। হৃৎপেশির উত্তেজিতা ও ছন্দবদ্ধ সংকোচন প্রসারণ Ca2+, ক্যালসিয়াম আর পটাশিয়ামের ক্ষেত্রে এর গাঢ়ত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? এই দুটো ধাতু ক্যালসিয়াম 2+ আর পটাশিয়াম, এই দুটো ধাতু দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ক্যালসিয়াম 2+ সংকোচনের মাত্রা বল বৃদ্ধি করে, আর পটাশিয়াম 2+ হলো গাঢ়ত্ব কমে গেলে হৃৎপিণ্ডের কাজ স্তব্ধ হয়ে যেতে পারে। এটার ক্ষেত্রে হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যেতে পারে। তারপর অম্লক্ষারের ভারসাম্য। যেমন খাদ্যের মধ্যে পটাশিয়াম গ্রহণ কম হলে ফলে কোষে অম্লত্ব বেড়ে যায় এবং কোষের বাইরে তরলের ক্ষারের পরিমাণ বেড়ে যায়। অম্লক্ষারের ভারসাম্য, ঠিক আছে? অ্যাসিড বেসের যদি ভারসাম্য নষ্ট হয় তাহলে কি হবে বলো তো? তাহলে অস্থিসন্ধির ক্ষয় শুরু হয় ও হাড়ের ঘনত্ব কমতে শুরু করে, ঠিক আছে? বুঝতেই পারছো অম্লক্ষারের ভারসাম্য খুব জরুরি আমাদের শরীরের পক্ষে। দাঁত ও হাড়ের ক্ষেত্রে আমরা জানি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আমাদের ক্যালসিয়াম হাড়ের জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম হাড় তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে? এরকমভাবে সংকোচনের কার্যকারিতা, হ্যাঁ। তারপর হলো রক্ত জমাট বাঁধা, এটার ক্ষেত্রেও ক্যালসিয়ামের ভূমিকা গুরুত্বপূর্ণ। পেশি সংকোচন ও স্নায়ু স্পন্দন পরিবহন, কলাকোষের জারণ বিজারণ, অক্সিজেন পরিবহন, হরমোন গঠন, রক্ত গঠন, তারপর দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌগ গঠনের ক্ষেত্রে, হ্যাঁ, যেমন মানবদেহের বিভিন্ন কোষ কলা অঙ্গাণু গঠনে নানা গুরুত্বপূর্ণ যৌগ বিশেষ ভূমিকা পালন করে, ঠিক আছে? যেমন ধরো ফসফোলিপিড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি। তারপর হলো এইসব যৌগ গঠনে, এই যে অ্যামাইনো অ্যাসিড, এইগুলো যৌগ গঠনে কী কী লাগে বলো তো? কার্বন লাগে, হাইড্রোজেন লাগে, অক্সিজেন লাগে, নাইট্রোজেন লাগে, ফসফরাস লাগে, সালফার লাগে,
ঠিক আছে, মতো অধাতব মৌল এবং এগুলো সব তো অধাতব, তোমরা ভালো মতো তোমরা পড়ে এসছো, ঠিক আছে। এবং ধাতব মৌলের মধ্যে কী কী থাকে, কী কী লাগে, আয়রন লাগে, কপার লাগে, ম্যাগনেসিয়াম লাগে, ম্যাঙ্গানিজ লাগে। ধাতব মৌল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। এইসব জিনিস আমরা জানলাম। বিভিন্ন ধাতু অধাতু মানবদেহের গঠনে ও বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ চালাতে নানা ভূমিকা পালন করে, ঠিক আছে। এবার তোমার পাঠ্যপুস্তক 78 নম্বর পেজে দেখো যে কোনো ধাতু বা অধাতুতার যৌগ যেসব উৎস থেকে এগুলো মানবদেহে প্রবেশ করতে পারে, যেমন লেড বা সীসা। কী কী উৎস হতে পারে, পেট্রোল, কীটনাশক, রং, লেড পাইপ, তারপর লেড ব্যাটারি, এগুলো থেকে কিন্তু আমাদের শরীরে ঢুকতে পারে। পারদ, ব্যাটারি, থার্মোমিটার থেকে তো অবশ্যই ঢুকবে। ক্যাডমিয়াম, ছত্রাকনাশক যৌগ, সুপার সালফেট সার, মাটি, যারা মাঠে ঘাটে চাষিরা, তাদের থেকে তাদের শরীরে বেশিরভাগ ক্যাডমিয়াম ঢুকবে। নিকেল, খাদ্য, চিংড়ি, সিগারেটের ধোঁয়া, এইগুলো থেকে নিকেল আসে। অ্যালুমিনিয়াম, প্রসাধনী দ্রব্য, অ্যান্টাসিড জাতীয় ওষুধ বা রান্নার বাসনপত্র, মোড়ক, কাচের কারখানা ইত্যাদি। ফ্লুওরিন, গভীর নলকূপের জল, প্লাস্টিক, ওষুধ। তারপর আর্সেনিক, আর্সেনিকটা আমাদের এখানকার সব থেকে বেশি পাওয়া যায় এবং খুব 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 একটা শরীরের ক্ষতিকারক জিনিস, যেটা আমাদের শরীরে প্রায়শই সবার শরীরে ঢোকে, যেটা হলো অগভীর নলকূপের জল, খাদ্য, তারপর কীটনাশক, থার্মাল পাওয়ার স্টেশনের ছাই, এসবের মাধ্যমে আমাদের শরীরে আর্সেনিক ঢোকে, ঠিক আছে। এই আমরা ধাতব এবং অধাতুর বৈশিষ্ট্য, পদার্থের অবস্থা সব নিয়ে এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।